স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। মূল অনুষ্ঠানে আজকে আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কথা বলবো। তার আগে একটু ঘুরে আসবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ হলে চলছে বিভিন্ন আয়োজন। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, বিস্তারিত জানবো তার কাছে। মাসুদ, জগন্নাথ হলে এই মুহূর্তে কি আয়োজন চলছে? এই মুহূর্তে জগন্নাথ হলে যেই স্মৃতিস্তম্ভটি রয়েছে ৭১-এর ২৫শে মার্চ ভয়াল কালো রাতে যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি স্মরণে যেই স্মৃতিস্তম্ভটি রয়েছে সেই স্মৃতিস্তম্ভে যেই সবাই এসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কিছুক্ষণ আগে এই স্তম্ভে যে গণহত্যা দিবসের দাবিতে যারা দীর্ঘ ২৫ বছর ধরে আন্দোলন করে আসছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তারা এই স্মৃতিস্তম্ভে এসে তারা মোমবাতি জ্বালিয়ে সেই শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তারা জানিয়েছেন। তো এই বিশ্ববিদ্যালয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যা থেকেই বিভিন্নভাবে এই দিবসটিকে পালন করছে, জাতীয় গণহত্যা দিবসকে তারা পালন করছে। সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্মৃতি চিরন্তন চত্বরটি রয়েছে সেই স্মৃতি চিরন্তন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালন করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সব জায়গায় আঘাত হেনেছিল, সেই বর্বরোচিত হামলা হয়েছিল, সেই হামলার একটি অংশ কিন্তু একটি বড় অংশ ছিল জগন্নাথ হলে, যে কারণে জগন্নাথ হল কর্তৃপক্ষ প্রতি বছরই তাদের যে হলে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। তারা সকাল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাতে আবৃত্তি, আলোচনা সভা এবং তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়োজন সেটি হচ্ছে রাত ১১:৫৮ তারা জগন্নাথ হলের পুরো বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে যে ভয়াল কালো রাতে যে পরিবেশ, সেই পরিবেশটি তৈরি করে যেই শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তারা জানাবেন। এবং এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য আরিফিন সিদ্দিকের নেতৃত্বে রাত ১১টার দিকে এই স্মৃতিস্তম্ভে তারা মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। সন্ধ্যার দিকে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক যুগ তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে। এছাড়া জনগল্প ৭১ নামে একটি সংগঠন, তারা প্রদীপ জ্বালিয়ে এই যে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছে। তো সারা ঢাকা জুড়েই কিন্তু এই যে গণহত্যা দিবস, সেই গণহত্যা দিবসকে গভীর শ্রদ্ধার সাথে তারা স্মরণ করছে পুরো দেশবাসী, এবং যার প্রতিচ্ছবি কিন্তু আমরা এই যে জগন্নাথ হলের যে স্মৃতিস্তম্ভ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ হল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছে অন্য খবর। সারা বিশ্বে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা পেশা। সংঘাতপূর্ণ ক্ষেত্রে খবর সংগ্রহ করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন অনেকে। পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই হামলার শিকার হচ্ছেন সংবাদকর্মীরা। সন্ত্রাসীদের টার্গেটে পড়ে আবার পরিস্থিতির শিকার হয়ে কখনো কখনো অকাতরে প্রাণ দিতে হচ্ছে তাদের। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কাজের জন্য সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন আসছে যেন সাংবাদিকরা তাদের কাজের ক্ষেত্রে আরো বেশি প্রস্তুত থাকে ঝুঁকি মোকাবেলায়। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার নাইমা নার্গিস, ডিবিসি নিউজের হেড অফ প্রোগ্রাম পারভেজ চৌধুরী ও ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজের নির্বাহী পরিচালক শামীমা রাশিউলি। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের। নাইমা নার্গিস, আপনার কাছে প্রথমে আসি যে গত কয়েক দশকে দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে সাংবাদিকদের ঝুঁকির মূল আলোচনার বিষয়টাই ছিল ইম্পিউনিটি, যে বিভিন্ন ক্ষেত্রে যে সাংবাদিকরা নিহত হচ্ছেন সেগুলির বিচার হচ্ছে না। আমরা খুব সাম্প্রতিক সময়ে দেখছি যে বিচারের ব্যাপারটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটির সঙ্গে সাংবাদিকরা তাদের নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু প্রস্তুত হচ্ছে সে বিষয়টি নিয়ে কাজ করছে, এবং ইউনেস্কো যথেষ্ট জোরালোভাবে কাজ করছে এবং এই ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে কি করণীয় আছে সেটি নিয়েও কাজ করছে। আমরা একটু জানতে চাই যে ইউনেস্কো কি ধরনের কাজ করছে এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে তাদের কিরকম যোগাযোগ হচ্ছে এই বিষয়টি নিয়ে। জাহিদ, আমরা সকলে জানি যে প্রতি 5 দিনে একজন সাংবাদিক নিহত হয়। তো এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমাদের জন্য, আমরা যারা এই সেক্টরে কাজ করি। তো ইউনেস্কো ফ্রিডম অফ এক্সপ্রেশনে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং একমাত্র ম্যান্ডেটেড অর্গানাইজেশন, ইউএন এজেন্সি, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তো ইউনেস্কো বিভিন্ন রিসার্চ করছে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করছে জার্নালিস্টদের, এবং আরও অনেক অ্যাওয়ারনেস কমিউনিটি লেভেলে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করেছি যে
বাংলাদেশে সাংবাদিকদের জন্য সুরক্ষা বিষয়ক কোনো স্পেসিফিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমরা বিভিন্ন রকম মানে এফজিডি মাধ্যমে জেনেছি, আমরা সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলে জেনেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলে জেনেছি আসলে সাংবাদিকদের জন্য স্পেসিফিক্যালি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তো ইউনেস্কো বাংলাদেশের যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে অ্যাওয়ারনেস রেজিং এর জন্য কাজ করছে যে আসলে সাংবাদিকরা যে নির্যাতনের শিকার হচ্ছে এইটা সকলকে জানানো, এই ব্যাপারটা অ্যাওয়্যার করা, আরো আরো মানে গভীরভাবে একটা আমরা একটা দিবস পালন করি, সেটা হচ্ছে 2 নভেম্বর। সেটা আমরা গত 2013 সাল থেকে ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজের সাথে পালন করছি। দিবসটি হচ্ছে ইম্পিউনিটি অ্যান্ড ক্রাইম এগেইনস্ট জার্নালিস্ট। নভেম্বরের 2রা নভেম্বরে আমরা এটা পালন করি এবং এর পাশাপাশি আমরা সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এবং সেটা নিশ্চয়ই যে কাজের ক্ষেত্রে যখন তারা ঝুঁকির মধ্যে যাচ্ছেন সেখানে তার প্রস্তুতিটা সেটা কি? মোকাবেলা কিভাবে করা সম্ভব, কারণ আমাদের কোনো টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা নেই এবং আমরা বিষয়টা নিয়ে যেহেতু কাজ করিনি আগে, তো আমরাও আসলে এটা করার মাধ্যমেই শিখছি। তো আমরা এই পর্যন্ত 50 জনেরও বেশি সাংবাদিককে ট্রেনিং দিয়েছি এবং রিসেন্টলি আমি বলতে চাই যে ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজ অ্যান্ড ইউনেস্কো ঢাকা অফিস জয়েন্টলি হচ্ছে নারী সাংবাদিকদের সুরক্ষার ব্যাপারে একটা ট্রেনিং এর আয়োজন করেছে। এগুলি সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো, পারভেজ চৌধুরীর কাছে যাব। পারভেজ ভাই, মূল যে বিষয়টা, এই ঝুঁকিটা তো সবসময় আছে সাংবাদিকতার ক্ষেত্রে, কিন্তু আমরা দেখলাম যে 5 জানুয়ারির নির্বাচন এবং নির্বাচনের বর্ষপূর্তির পরে যখন সরাসরি সাংবাদিকদের উপর হামলা হওয়া শুরু করলো, তখন কিন্তু নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা কি করণীয় সেটি নিয়ে আমরা আমাদের মধ্যেও দেখেছি অনেক অফিসই কিছু নিরাপত্তা জন্য যেসব গিয়ার আছে সেগুলি কিছু কিছু সংগ্রহ করার চেষ্টা করেছে এবং ফিল্ডে ব্যবহারও করেছে। কিন্তু দুই রকম ব্যাপার আছে, একটা হচ্ছে যে যারা সরাসরি ফিল্ডে যাচ্ছেন তারা এক ধরনের প্রস্তুতি থাকে এবং অফিস থেকেও তাদের নিরাপত্তাটা মনিটরিং করার প্রয়োজন হয়। এই বিষয়গুলির সমন্বয় সবসময় আমরা অন্তত মাঠে যেটা দেখি যে খুব ভালো সমন্বয় হয় না। আপনার কাছ থেকে জানতে চাই এই জন্য যে টেলিভিশন বলা হয় যে প্রডিউসার্স মিডিয়াম, সেই ক্ষেত্রে এই আপনারা যারা মাঠের যারা কর্মী যাচ্ছেন তাদেরকে ঘর থেকে কিভাবে করা হয়, পুরো নিরাপত্তার বিষয়টি কিভাবে ব্যবস্থাপনার মধ্যে আনা হয় এবং আসলে আমরা কোন জায়গাটায় আছি সেটা যদি একটু বলেন। একটা বিষয় আমি বলতে চাই যে আসলে আপনার নিরাপত্তাহীনতা বা ঝুঁকির মাত্রাটা কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু ডে বাই ডে থেকে। একটা কথা আমার মনে আছে যে আমরা যখন প্রথম 21শে টেলিভিশন শুরু করেছিলাম তখন আমাদের কাছে এই ঝুঁকির, ব্যক্তিগত ঝুঁকির চেয়ে সবচেয়ে বেশি একটা মানে ক্রাইসিস পয়েন্ট ছিল যে শুটিং করতে গিয়ে বা ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে ক্রাউড ম্যানেজমেন্টটা। এখন কিন্তু ওই জায়গাটা থেকে সরে এসে ধরেন আজকের পর্যন্ত আজকের রেফারেন্স যদি দেই, সিলেটে আপনার জঙ্গি হামলায় ওখানে সাংবাদিকরা কাজ করছেন, মিডিয়া কর্মীরা কাজ করছেন, মিডিয়া কভারেজ করছেন, লাইভ কভারেজ করছেন। সেইখানে সেই স্থানের উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করে কিভাবে তার নিরাপত্তার ঝুঁকিটা কমিয়ে পেশাগত কাজে উনি ইনভলভ থাকবেন, এই জায়গাটা আমাদের দেশে আস্তে আস্তে মানে আলোচনার মধ্যে আসছে বা চিন্তার মধ্যে আসছে। আগে কিন্তু এই বিষয়টা নিয়ে অতটা ভাবা হয়নি, প্রাতিষ্ঠানিকভাবেও ভাবা হয়নি, ব্যক্তিগতভাবেও কিন্তু ওইভাবে কেউ চিন্তা করেননি। কিন্তু এইটা কিন্তু এখন হয়তো যেটুকু হচ্ছে ওটাও খুব মানে আমি মনে করি যে শক্তিশালীভাবে হচ্ছে না, শুরু হচ্ছে চর্চাটা আর চিন্তার প্রসেসে, থট প্রসেসেও ইনভলভ হচ্ছে বিষয়টা। এইটা ব্যক্তিগতভাবেই যারা ফিল্ডের কর্মী, মিডিয়া কর্মী বলেন, সাংবাদিক বলেন, সবাইকে এইটা নিয়ে আসলে একটু ভাবা উচিত
যে সেফটি সিকিউরিটির বিষয়টা কি হবে, এইটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, খুবই নাজুক পরিস্থিতিতে আছে। কারণ এটা কিন্তু যদি আমরা নিজেরা এটার একটা উত্তর দিতে না পারি তাহলে যেটা হবে যে আমরা কিন্তু ফিল্ড থেকে সরে যাচ্ছি। হ্যাঁ। আজকের অবস্থাটাও যদি দেখি আমরা সাংবাদিকরা কিন্তু মূল ঘটনা থেকে অনেক দূরে আছি, ফলে সেইটাও সব সময় হয়তো এটা আমাদের সাংবাদিকতার জন্য ভালো হবে না। মানুষ জানতে চায় এর যেমন একটা ব্যাপার আছে, আবার একই সঙ্গে আমাকে নিরাপদ থেকে জানাতে হবে। ওই সমন্বয়টার জায়গায় আমার মনে হয় যে আমরা যদি নিজেরা বলতে পারি যে আমরা যথেষ্ট প্রস্তুত, আমরা এই ধরনের বিষয়ে কিভাবে কভার করতে হবে সেটা আমরা জানি, সেটা ততক্ষণ না পর্যন্ত নিরাপত্তা বাহিনী বা আমাদের উপরে ওই আস্থাটা নেবে, কারণ কারণ তাদেরও তো ঝুঁকিতে পড়তে হয় একজন সাংবাদিক আর যদি নিরাপত্তা বাহিনীর আহত তো হয়। নিরাপত্তা বাহিনীর লোকজন তো জানে তার কি কি ক্রাইসিস ফেস করতে হবে, ওর জানা, কিন্তু একজন জার্নালিস্টের তো এটা জানার কথা না, বা একজন মিডিয়া কর্মীর কিন্তু জানার কথা না কোত্থেকে কিভাবে গুলি আসতে পারে বা কি আক্রমণ হতে পারে, এটা কিন্তু প্রেডিক্ট করেন। কিন্তু এটা তো একজন সাংবাদিক বা একজন মিডিয়া কর্মীর করার কথা না। সো এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার দরকার, এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার। পারভেজ ভাই, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর স্বামী আমরা আপনার কাছে ফিরে আসবো যে আপনারা সাংবাদিকদের নিরাপত্তার জন্য নানান রকমের প্রশিক্ষণ আয়োজন করছেন, সেখানে মূল বিষয়গুলি কি থাকে? সাংবাদিকরা কিভাবে প্রস্তুত হবে, নাকি একই সঙ্গে এই বিষয়গুলিও আসে যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই ধরনের ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে কিভাবে একসঙ্গে কাজ করবে সেই বিষয়গুলিও আলোচনায় আসে? আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। শামীমা রাশিদুল, আপনার কাছে জানতে চাই যে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং সেইটির জন্য সাংবাদিকদের প্রস্তুত করার ক্ষেত্রে কি কাজ করছেন? ধন্যবাদ জাহিদ। আপনার প্রশ্নের উত্তর দেবার আগে আমি কয়েকটা ঘটনা একটু উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে শাহজাদপুরে সমকালের যে প্রতিবেদক একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের মধ্যে পড়ে যে মারা গেলেন, খুব রিসেন্ট ঘটনা। তারও কয়েকদিন আগে আমরা দেখেছি এটি নিউজের একজন প্রতিবেদক এবং একজন ক্যামেরা পার্সন যারা সংবাদ সংগ্রহের সময় পুলিশের হামলার শিকার হন। এবং তারও আগে যমুনা টেলিভিশনের একজন প্রতিবেদক এবং ক্যামেরা পার্সন একটি রিপোর্ট করতে গিয়ে কিছু হামলার শিকার হয়েছিলেন এবং তাদের গায়ে আগুন লাগিয়ে দেবার চেষ্টা হয়েছিল। এবং তারও আগে আমরা জানি যে বেশ কয়েকজন নারী সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন, একটি সমাবেশ কভার করতে গিয়ে তিনি শারীরিক হামলার শিকার হয়েছিলেন। তো এই সব ঘটনাগুলোই আসলে আমাদেরকে বলে দেয় যে আমাদের দেশের সাংবাদিকরা যারা সব সেক্টরের অনিয়মের কথা বলে, তারাই কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে নিজেদের দায়িত্ব পালন করে। তো সেই জায়গা থেকেই আসলে আমরা আইসিএস, ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজ, 2013 সাল থেকে কাজ করার চেষ্টা করছি এবং আমাদের মূল ফোকাসই হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা। এবং যে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছি তাতে খুব পরিষ্কার যে এই জায়গাগুলোতে যদি সাংবাদিকদের সতর্ক থেকে কাজ করতে হয় তাহলে এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে একটা সম্পর্ক রেখে বা সহাবস্থানের মতো জায়গায় গিয়েই কাজ করতে হবে। তো সে কারণেই আমরা সাধারণত যে প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করি সেখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা এই নিরাপত্তা বিষয়ে এক্সপার্ট বিশেষজ্ঞ, তাদেরকে আমরা সম্পৃক্ত করি যাতে তারা আমাদের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে তাদেরকে এইটুকু ধারণা দিতে পারেন যে আসলে যখন তারা একটি সংবাদ কভার করতে যাবেন তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা না দিয়ে তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং কোনো ধরনের ভুল বুঝি বা কোনো সংঘর্ষ যাতে না ঘটে। পাশাপাশি আমরা বিভিন্ন যারা দুর্যোগ মোকাবেলায় বা প্রস্তুতিতে এক্সপার্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকেও আমরা আমাদের এই ট্রেনিংগুলোতে সম্পৃক্ত করছি। কারণ আমরা কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশে আসলে এরকম নিরাপত্তা বা সুরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ নেই, মিডিয়াতে তো একদমই নেই যারা এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন কিংবা প্রশিক্ষণ দিতে সক্ষম। তো সে কারণে আমরা অন্য সেক্টরে যারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। শামীমা,
দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমরা সাংবাদিকরা কাজ করার ক্ষেত্রে কি কি জিনিসে সচেতন থাকব, এবং অনেক সময় দেখা যায় কি কিছু টেকনিক্যালি কিছু জিনিস মানে বক্স টিক দেওয়ারও ব্যাপার থাকে, যে আমরা যাওয়ার আগে এই জিনিস করব, কোথায় যাচ্ছি, সেখানে একটা দুর্ঘটনা Checklist. ঘটলে পরে Checklist, আমি কিভাবে সেখানে স্কেপ রুট যেটা হয় ম্যাপ থাকা, সেগুলি খুবই টেকনিক্যাল বিষয় নিশ্চয়ই থাকে। আমরা ওই বিষয়গুলি আপনার কাছে আবার পরে যখন আসবো তখন একটু জানতে চাইবো যে কিভাবে মানে মূল বিষয়গুলি কি থাকে। আমরা একটু বগুড়া যাব, আমাদের সহকর্মী হাসিবুর রহমান আছে, তার কাছ থেকে একটু জানতে চাইবো। হাসিবুর রহমান আমাদের উত্তরাঞ্চল প্রধান, তিনি যোগ দিচ্ছেন সরাসরি। হাসিবুর রহমান, জানতে চাই যে সাংবাদিকতা করার ক্ষেত্রে যেটি কিছুক্ষণ আগে শামীমারাও বলছিলেন যে সিরাজগঞ্জের ঘটনা, এবং আপনি অনেক এরকম ঘটনা দেখেছেন, কাভার করেছেন, নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যারা কাজ করছেন তাদের আসলে প্রস্তুতি কেমন থাকে, এবং সেটা না থাকার কি ধরনের খেসারত দিতে হয়, একটু যদি মানে আমাদের সিচুয়েশন অ্যানালিসিসের মতো করে জানান। জাহিদ ভাই, আপনি যেটা বলছেন যে নিরাপত্তার বিষয়, আসলে সাংবাদিকরা কিন্তু নিরাপত্তার বিষয়টা বলা যায় যে যারা ঢাকার বাইরে কাজ করে তাদের মাথায় ওই রকম থাকেই না। আপনি আমার নিজের কথাটাই যদি বলেন, আমি 2007 সালে বিএনপি জামাত জোটের যারা সমর্থক ছিলেন তারা আমাকে মেরে রাস্তার উপর ফেলে রেখেছিলেন। সেই মামলার বিচার এখনো শেষ হয়নি, শুরু হয়েছে কিনা তাও আমি বুঝতে পারছি না। আর এইরকম ঘটনা যেটা হয় যে এরপরেও আমি অনেকগুলো বিষয় দেখেছি যে নিরাপত্তা নিয়ে যদি নিরাপত্তার বিষয়টা চিন্তা করতে হয় সাংবাদিকদের সব সময়, তাহলে কিন্তু আসলে ভালো একটা খবর তৈরি করা খুব কঠিন হয়ে পড়ে। আমি আমার কর্মজীবনে এ পর্যন্ত অন্তত 20টি মামলা ফেস করেছি। সবগুলো মামলায় যে আমি প্রস্তুতি নিয়ে কাজ করতে গিয়েছি, নিরাপত্তা ছিল এরকম না, কারণ আমার মাথায় তখন খবরটাই বড় হয়ে থাকে, নিরাপত্তার বিষয়টা থাকে না। আপনি যদি এই শাহজাদপুরের কথাটাই বলেন, এই শিমুলের যে কথাটা, সে কিন্তু দেখছে যে দুইটা গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, সে তখন সেটা কাভার করতে গেছে, সে নিজের চিন্তাটা বাদ দিয়ে একটা ভালো খবর, একটা সত্যিকার খবর বের করবার চিন্তাটাই তার মাথায় তখন সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। সে তার নিরাপত্তার বিষয়টি সামনে আনতে পারেনি, কারণ ওই রকম সিচুয়েশনে নিজের কথাটা আসলে মনে রাখা খুব কষ্টকর বলে আমি মনে করি। এবং আমিও এরকম ঘটনাতেই শিকার হয়েছি এবং নিজেও হাসপাতালে গেছি মারপিট খেয়ে। তো এই কারণে যেটা হয় যে একটু সচেতন করার জায়গাটা যদি তৈরি করা যায় যে না, এরকম ঘটনা দেখলেই দৌড়ে গিয়ে খবর নেওয়া, সেটা কিন্তু করা ঠিক না। এই বিষয়গুলো যদি সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে জানানো যায়, বোঝানো যায়, তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা থেকে তারা রক্ষা পেতে পারে। যেমন আমি বেশ কয়েকটা ধাক্কা খাওয়ার পরে আমি শিখতে পেরেছি বা জানতে পেরেছি, অথবা নিজের প্রয়োজনে আমি বুঝতে শিখেছি, সেটি হলো যে একটা বড় ঘটনা ঘটলেই দৌড়ে গিয়ে তার ভিতরে না ঢোকা, অন্তত বিষয়টা সিচুয়েশনটা বুঝে ধীরে ধীরে আগানো। কিন্তু আমার মতো হয়তো যারা চিন্তা করার সুযোগ পায় না বা দীর্ঘদিন তারা এরকম ধাক্কার মধ্যে দিয়ে জীবন পার করে আসেনি, তার পেশাগত কাজটা এগিয়ে নিয়ে যায়নি, তাদের পক্ষে কিন্তু এই ধরনের ঘটনা বোঝা এবং সেই পরিস্থিতি মোকাবেলা করা খুবই কষ্টকর হবে। এবং আমি যেটা আজকের আলোচনার বিষয়ে আমি শুনতে পারছিলাম যে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টা, আমি মনে করি যে এক্ষেত্রে সারা দেশেরই অবস্থা একই রকম এবং সবাইকে সচেতন করার জন্য আসলে কাজ করতে হবে, আর সবারই একসাথে একযোগে। না হলে দেখা যাবে যে আজকে শিমুল মারা গেছে, দুদিন পর আমি মরবো, আমার মতো আরো একজন মারা যাবে, এই বিষয়গুলো কিন্তু হতেই থাকবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা প্রভাবশালী রাজনীতিবিদ তাদের বিরুদ্ধে কথা বললে কিন্তু মামলা হামলা একটা খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়ায় সাংবাদিকদের জন্য। এরকম মামলা হামলা আমি নওগাঁ থেকে শুরু করেছি, আমি অনেক জায়গাতেই ফেস করেছি, এবং মামলা যে কতগুলো কিভাবে তৈরি হয়েছে তার অনেকগুলো আমি জানতেও পারিনি। হয়তো আদালতে গেছে, বিচারক বুঝে দেখছেন যেটা মিথ্যা মামলা, ওখান থেকে শেষ হয়ে গেছে। কিন্তু এই ঘটনাগুলো অহরহই ঘটছে, আমরাও ফেস করছি, কিন্তু আমাদের যে সুরক্ষার জায়গাটা সেটা এখনো তৈরি হচ্ছে না। অথচ বছরের পর বছর আমরা এই ধরনের ঘটনার শিকার হয়ে আসছি, ঢাকা এবং ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করি তারা সবাই। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশার বাংলাদেশে নিচ্ছে একটা ভিডিও। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। নাইমা নার্গিস, ইউনেস্কো এই পুরো বিষয়টা কিভাবে দেখছে, অর্থাৎ সাংবাদিকদেরকে তাদের নিজস্ব আত্মরক্ষা বা সুরক্ষার কাজটি কিভাবে তারা সহযোগিতা করছে? শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন এই সেক্টরে আমরা কাজ শুরু করি তখন দেখতে পেলাম যে মানে এই সেক্টরে বাংলাদেশে আসলে সেইভাবে কোনো কাজই হয়নি। মানে কোনো সেরকম ডকুমেন্ট পাওয়া যায়নি, কোনো রিসার্চ পেপার পাওয়া যায়নি, বা কোনো কাজই সেইভাবে পাওয়া যায়নি যেটার উপর বেস করে আমরা নেক্সট স্টেপটা নিতে পারি। তো প্রথমে ইউনেস্কো যেটা করেছে সেটা হচ্ছে যে একদল দক্ষ প্রশিক্ষক তৈরির জন্য একটা উদ্যোগ নেয়।
এইখানে আমরা যেটা করেছি যে আমরা টিওটি প্রোভাইড করেছি সিনিয়র লেভেলের জার্নালিস্টদের জন্য। ওখানে 15 জন সাংবাদিক প্রশিক্ষণটি গ্রহণ করে এবং পরবর্তীতে তারা, এটা হয়েছিল 2015 সালে, পরবর্তীতে তারা বিভিন্ন সময়ে ট্রেনার হিসেবে আমাদের সাথে কাজ করেছে, ইউনেস্কোর সাথে কাজ করেছে। এবং তারপরে আমরা মিড লেভেল জার্নালিস্টদের একটা গ্রুপকে ট্রেনিং দেওয়া হয়েছে, যে সুরক্ষা বিষয়ক ট্রেনিং প্রদান করা হয়েছে। সেই ট্রেনিংয়ে আমাদের অবজারভেশন ছিল যে সেখানে যেই নারী সাংবাদিকরা অংশগ্রহণ করেছিল তারা একসময় আমাদের কাছে বললেন যে নারী সাংবাদিকদের তো কিছু আরো কিছু ইস্যু থাকে যেগুলি আসলে এই ট্রেনিংয়ে, জেনারেল একটা ট্রেনিংয়ে কভার করছে না। তাদের জন্য আরেকটু স্পেসিফিক, আরেকটু স্পেশালাইজড নিরাপত্তার ঝুঁকি থাকে, নিরাপত্তার ঝুঁকি থাকে, এবং জেনারেল সেশনগুলিতে এটা আসলে কভার করতে আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না হয়তো। তখন তারা রিকোয়েস্ট করেন যে আসলে নারীদের জন্য একটা আলাদা, বিভিন্ন ঘটনা ঘটেছে কিন্তু আমরা জানি আমাদের দেশে বিভিন্ন সময়ে, তো ওখানে আসলে তাদের পাশে সেইভাবে আসলে কাউকে পাওয়া যায়নি যখন এই ধরনের ঘটনা ঘটে। তখন ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি উদ্যোগে নিজেরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে পারে তারা এই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আমাদের কাছে এই রিকোয়েস্টটা করেছিল আর কি। তো পরবর্তীতে এই যে আমি কিছু আগে বলেছি আপনাকে যে আমরা শুধুমাত্র নারী সাংবাদিকদের জন্য এই কিছুদিন আগে একটা ট্রেনিং এর আয়োজন করেছিলাম, এবং আমরা খুবই খুবই মানে ভালো সাড়া পেয়েছি। তারা 3 দিনের জন্য ঢাকার বাইরে গিয়ে থেকেছেন, এবং আমরা এটা তো পুরো টেকনিক্যাল ট্রেনিং, অনেক সময় দিতে হয়, অনেক ইনভলভ থাকতে হয়, কিন্তু তারা এতটাই সহযোগিতা করেছেন। আমরা খুবই আশাবাদী যে আমরা ভবিষ্যতে যদি কোনো কাজ করি আমরা তাদের সহযোগিতা পাবো, এবং তাদের প্রস্তুতিও নিশ্চয়ই আগে অবশ্যই দক্ষতা অনেকখানি। পারভেজ ভাই, আপনার কাছে হাসিবুর রহমান যে কথাটি বলছিলেন যে একেবারেই অপ্রস্তুত অবস্থায় আসলে আমরা মাঠে যাই, এবং সেইটি নিয়ে আমরা কখনো আমাদের মাথায়ও আসে না যে আমাদের নিরাপত্তার কি হবে। এই জায়গাটার থেকে প্রথম হচ্ছে যে আমাদের মানসিকতার একটা পরিবর্তন আসা খুব জরুরি। আর আমি মনে করি যে আমার সুরক্ষার চিন্তাটা তো আমাকেই করতে হবে, ব্যক্তি সুরক্ষার চিন্তাটা ব্যক্তিভাবেই করা উচিত। কারণ এটা তো আমি কোথাও ঝাঁপ দিলাম, কোথায় ঝাঁপ দিচ্ছি, কেন ঝাঁপ দিচ্ছি, এই জায়গাগুলো তো আমাকে দেখতে হবে। আমার মনে হয় যে আমি মিডিয়াতে কাজ করি তো মানুষের সাথে কমিউনিকেট করি, আমি টেলিভিশনে কাজ করি মানে দর্শকের সাথে আমি কমিউনিকেট করি। এই যে সুরক্ষাটা, এটা নিজের সাথে নিজের কমিউনিকেশনসের ফসল। আমি ধরেন আমি গেলাম পার্বত্য চট্টগ্রামে কভারেজ করতে, সেখানে আমার কি কি ঝামেলা হতে পারে, কিছুই ঝামেলা হলো না। আমি মনে করলাম যে আমাকে কেউ আক্রমণ করতে আসবে না, আমাকে কেউ মারতে আসবে না, কিন্তু ওখানে পরিস্থিতি কি দেখা যায়, মশার উৎপাত আছে, ম্যালেরিয়ার উৎপাত আছে। ওই জায়গাগুলোতে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় যাচ্ছি, আমার স্থান কি, আমার সময়টা কি, আমি কিসের জন্য যাচ্ছি। ফলে এই যে নিরাপত্তাগুলো তো ওইভাবে আইডেন্টিফাই করতে হবে, ক্রাইসিসগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপর আমার নিরাপত্তাটা তো আমাকেই প্রোটেকশনটা দেওয়ার চিন্তা করতে হবে। আমার মনে হয় সাংবাদিক বা মিডিয়া কর্মীদের এই সচেতনতা ডেভেলপ করা দরকার যে ব্যক্তি সুরক্ষা, ব্যক্তি নিরাপত্তার জায়গাগুলো কিভাবে নিজেকে সুরক্ষিত করা যায়, তারপরে কাজটা নিয়ে আমার। কারণ সবসময় বলা হয় যে আমি যদি না থাকি সাংবাদিকতায় তাহলে কিন্তু আমার সংবাদটাও থাকবে না, ফলে আমার সংবাদের প্রয়োজনেই আমাকে প্রথমে আমার এক্সিস্টেন্স সিকিউর করা দরকার। আরেকটা ডিবেট তো এটা আছেই যে আগে কাজ নাকি নিরাপত্তাটা আগে দেখতে হবে, এটা ইয়াতে। কিন্তু এখনকার ফেনোমেনাতে কিন্তু আগে নিজেকে সুরক্ষা করে তারপরে হচ্ছে আমি আমার কাজগুলাকে। অবশ্যই সিকিউরিটি ফার্স্ট ব্যাপারটা একেবারেই মানে এখন বলা যায় যে জবের মতো সবাইকেই বলা হচ্ছে যে সিকিউরিটি ফার্স্ট, এটাই মাথায় রাখতে হবে। পারভেজ চৌধুরী, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। আশা বাংলাদেশে নিচে বিরতির পর ফিরে এলাম আশা বাংলাদেশে। শামীমা রাশিউলি, এই কাজগুলির ভিতরে আপনারা কেন অংশ নিচ্ছেন বা কি কারণে, কেন মনে হলো যে সেফটি সিকিউরিটিতে
কাজ করার আছে? আসলে আমি নিজেও বেশ কিছুদিন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলাম, তো তো কাজ করতে গিয়ে আসলে যে আমার অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি যে আসলে আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার জায়গাটিতে বড় একটা গ্যাপ আছে, এবং তখনই মনে হয়েছে যে আসলে এই জায়গাতে কাজ করার সুযোগ আছে। তো আমরা কয়েকজন সমমনা যারা প্রত্যেকেই আমরা পেশাদার সাংবাদিক ছিলাম, আমরা ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজকে একটা নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার কাজ করছি। আমরা মূলত আসলে দুই ধরনের নিরাপত্তা নিয়ে কাজ করছি: সাংবাদিকদের হত্যা, তাদের উপর শারীরিক হামলা, নির্যাতন, হুমকি, এইটা একটা ক্ষেত্র, এবং পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা। আমি একটু শেয়ার করতে চাই, কিছুদিন আগে আমরা ইউনেস্কোর সহায়তায় নারী সাংবাদিকদের জন্য একটা প্রশিক্ষণের আয়োজন করেছিলাম, এবং সেখানে 15 জনের মতো, প্রায় সবাই তরুণ সাংবাদিক। তাদের আমরা যখন প্রশিক্ষণটি শুরুর আগে একটু নেটস অ্যাসেসমেন্ট করতে গেলাম, কয়েকটা কোশ্চেনিয়ার ছিল, সেখান থেকে আমরা যে তথ্য পেলাম সেটি ভয়াবহ। যে তাদের অনেকেরই প্রায় 3-4 বছর বা তারও বেশি কাজ করার অভিজ্ঞতা, কিন্তু তাদের কোনো ধরনের নিরাপত্তা বা সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেই। এমনকি তারা কখনো প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি প্রশিক্ষণও পায়নি। অথচ তাদের মধ্যে অনেকেই সরাসরি ক্রাইম বিট কভার করছে, দুর্যোগ বিট কভার করছে, এমনকি কোর্ট বিট কভার করছে। এখন যে কোনো সময় বর্তমান যে পরিস্থিতি, তাতে আগামীতে সাংবাদিকরা যে কোনো ধরনের হামলার মুখোমুখি বা ওইরকম সিচুয়েশনে পড়তেই পারে। তো সেক্ষেত্রে এই সাংবাদিকরা, এই তরুণরা যারা আসছেন, তারা কিভাবে এটা মোকাবেলা করবে? ফলে অবশ্যই এটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। নাইমা নার্গিস, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে মানে সাংবাদিকদের প্রস্তুত করার ক্ষেত্রে কাজটা কিরকম হতে পারে, বা সামনে আপনারা এটাকে কতটুকু এগিয়ে নিয়ে যাবেন? আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো কাজ শুরু করেছি, এখন অন্যান্য ইম্পর্টেন্ট অ্যাক্টর, সাংবাদিক কমিউনিটি, বিভিন্ন ফোরাম, মিডিয়া আউটলেটসগুলো, তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টলি স্টেট, আমাদের মানে একযোগে কাজ করতে হবে। কারণ সাংবাদিক কাজ করেন কিন্তু সবার জন্য, অন্যর হিউম্যান রাইটস এনশিওর করার জন্য সেই ঝুঁকি নেন। তো আমাদের তাদের নিরাপত্তাটা আমাদের সকলের আসলে এনশিওর করতে হবে। তো আমি এটা মনে করি যে সকলে মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কম্প্রিহেন্সিভ একটা মেকানিজম তৈরি করতে পারবো, যেখানে আমরা সেফ অ্যান্ড সিকিউরড একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর দ্য জার্নালিস্ট কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। পারভেজ চৌধুরী, এইরকম একটা অবস্থায় মানে আমি বলি হাউসগুলো কিভাবে, মানে আমি এখনো পর্যন্ত দেখি না যে নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব কোনো সত্যিকার অর্থে তেমন একটা মাথা ব্যথাই এখনো পর্যন্ত দেখি না, যে এটা আমাদের কনসার্ন হওয়া দরকার। সেইটাতে আসলে কি করণীয়? আমি মনে করি যে একেবারে ব্যক্তিগতভাবেই ভাবতে হবে বা চিন্তাটা করতে হবে বা অ্যাডভোকেসি করতে হবে। যে যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানকে ব্যক্তিগতভাবেই বলা উচিত যে এই সিকিউরিটি, এই মিডিয়া কর্মী বা সাংবাদিকদের সুরক্ষার জন্য এই এই কাজগুলো করা উচিত। একটা বিষয় দেখেন যে একজন সাংবাদিক বা একজন মিডিয়া কর্মী কিন্তু সবার রাইটস নিয়ে কথা বলেন, সবার অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু নিজে অরক্ষিত জায়গাটা, নিজের জায়গাটাকে অরক্ষিত বলা যায় যে সেফ অ্যান্ড সিকিউরিটি জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে ব্যক্তিগত সুরক্ষাটাকে একদম ব্যক্তিগত ব্যবস্থাপনার মতোই একটা ইস্যু হিসাবে ধরে নিয়ে এটা নিয়ে কথা বলতে হবে সবার সঙ্গেই। নিজের সাথে নিজের কথা বলতে হবে, নিজের সাথে প্রতিষ্ঠানের কথা বলতে হবে, সহকর্মীর সাথে কথা বলতে হবে, এবং এইটা সবাই তো কাজ করছে এবং এই ইস্যুগুলা তো সবার জন্যই, এই সিকিউরিটিটা। ফলে আমার মনে হয় না যে একটু চিন্তা ভাবনা করে কথা বলা শুরু করা আর কি, আইস ব্রেক করা। অবশ্যই। আর একটা জিনিস খুব সময় নেই জানতে চাইবো, সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঝুঁকিপূর্ণ যে অ্যাসাইনমেন্টগুলি আছে সেগুলিতে একসঙ্গে কাজ করবার জন্য আসলে সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনী এদের মধ্যে একটা ডায়ালগ হওয়া খুব জরুরি, ইন্টারেকশন দরকার, কেস স্টাডিগুলো। আর আমার আরেকটা মনে হয় যে বিভিন্ন সময়ে সুরক্ষা মানে অনেক রিস্ক ঘটনা ফ্যাক্টর থাকে, ঘটনা ঘটে, এই ঘটনাগুলিকে, কেস স্টাডিগুলোকে একটু ডিসেমিনেট করা সবার মাঝে আলোচনার মাধ্যমে। কারো কোনো দুর্ঘটনা ঘটলে যে কেন এই দুর্ঘটনাটা ঘটলো, তার অবস্থান কি ছিল, তিনি কি ভেবেছিলেন, তিনি কোনো প্রোটেক্টিভ
চিন্তা ভাবনা করেছিলেন কিনা বা কেন করেননি, না করার ফলে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এগুলা সবার মধ্যে ডিসেমিনেট করলে সবার মধ্যে একটা সচেতনতার জায়গা পারভেজ ভাইয়ের সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাই যে যারা বিভিন্ন সময়ে এই ধরনের হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য একটা কাউন্সেলিং এর ব্যবস্থা থাকাটাও খুব জরুরি। থাকা উচিত। তারা অনেকেই এই ট্রমা কাটিয়ে উঠতে পারেন না, এরকম আমরা অনেকে পেয়েছি। পাশাপাশি আমার মনে হয় যে একটা ঝুঁকি সাংবাদিকদের জন্য একটা ঝুঁকি তহবিল বা ফান্ড থাকাটাও খুব জরুরি। অবশ্যই আমার মনে হয় যে এই জিনিসগুলি আলোচনা খুব শুরু হয়েছে এবং প্রশিক্ষণের সুফলগুলিও মানুষ পেতে থাকবে সাংবাদিকরা। শামীম আরা শিউলি, পারভেজ চৌধুরী এবং নাইমা নার্গিস তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরে।